নামো নামো সেন নামো বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুরোটা ভেসে গেছে আর এগোলে তুমি 30 হাত নিচে আছড়ে পড়বে। আপনি শুনছেন অডিও বুক। আজকে আপনি শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ছোট্ট গল্প বুদ্ধির বাইরে। প্রধান চরিত্রের লেখক ও প্রিয়নাথ। তাহলে শুরু করা যাক আজকের গল্প বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্লাসেত, মিডিয়াম তত্ত্ব, রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত। সেখানেও আস্তিক, নাস্তিক, স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে তাই চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা আস্তিকাবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না, চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যেও কিন্তু একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনোদিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এইরকম একটি ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গঞ্জিকা বা মাধবীর কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না। সে প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম। আমরা বললাম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতাম দুজন, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরার খুব বেশি তাগিদ না থাকলে এইটাই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত উপরে উঠেছে, দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসা আর আকুন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পর গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনোদিন আমার মনে যে একটুও ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। তা সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ ছেড়ে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথানিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের।
একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তর দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে বৃষ্টি। এরই মধ্যে রাত 9টার পর ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমাকে ফিরতে হবে। কারণ সন্ধ্যার পরে স্বভাবতই নির্জন এই পথটাতে বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়িটা ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাঁকড়ের রাস্তায় জল দাঁড়াবে না ঠিকই, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টি ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে তীর তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলল, এসে বলল, এই রাতে ফিরলেন, থেকে যান না আমার দোকানে। বললুম, না না, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে যে। আর একটা কথা অবশ্য বলা গেল না, শীতাগিরটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছেন বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিলে। জিজ্ঞেস করলুম, প্রিয়নাথ চলে গেছে? আগে হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিল, উনি তো রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বোঁবো করে চলে যাব, আমিও ভাবলুম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারের নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না। ল্যাম্পে যে তেল ছিল না খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে টপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবে চলেই যাব, তবু এই অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দুচক্ষে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকে দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকালের বিএসএ বাইক, আমার মনের শাসন না মেনেই সে যেন শোঁ শোঁ করে উড়ে চলল। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ। এত তারা কিসের? হ্যাঁ, আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাফ টেস্ট করে দাঁড়িয়ে আছি। বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। জিজ্ঞেস করলুম, ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতর কি করছিলে?
সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতর কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? বলছি তো, সে অনেক কথা, তুমি গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার ক্যারিয়ারে আমায় তুলে নাও দেখি। বেশ বেশ, উঠে পড়ো চটপট। দেখেছ কাণ্ড, জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। আমার হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, হ্যাঁ, একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালুম। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসলো। একটা ঝাঁকুনি লাগলো, টের পেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে ধরে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে ক্যারিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ, সে তো আর বলে বোঝাতে হবে না। কিন্তু হঠাৎ অনুভব করলাম যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ সাইকেল শন শন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় মিনিট 15 চলার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললুম, ও কি খোয়াইতে বান এলো নাকি? এইবার এক বিচিত্র একটা ব্যাপার ঘটল। প্রিয়নাথ আমার কথার জবাব দিলে, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ আমাকে ডেকে বলল, নামো নামো সেন, নামো। বানের জলে খোয়াইয়ে পচা কাঠের পুরোটা ভেসে গেছে, আর এগোলে তুমি 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার যেন বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ, আর কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে। সাইকেলের গতি আস্তে করতে করতে আবার শুনলাম, এখনো নামো সেন, এখনো নামো, না হলে আমার যা হয়েছে তোমারও সেই একই দশা হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলুম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ছিল, আর তার ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলেছিল। অডিও বুকে আজকে আপনি শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে রচিত বুদ্ধির বাইরে। ডিরেকশন বৃষ্টি দত্ত গুপ্ত।
আগামী সপ্তাহে আমরা হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পুরনো গল্পগুলো শুনতে থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন।